ওকে, সো আজকের আমাদের যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পঞ্চম চ্যাপ্টার, চ্যাপ্টার 5, তোমাদের পদার্থের অবস্থা এবং চাপ, ঠিক নাকি? সো এই চ্যাপ্টারে কিছু আমরা ম্যাথ রিলেটেড এমসিকিউগুলো করার ট্রাই করব। সো চলো শুরু করি। সো আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসে, সো কি বলছে আমরা একটু পড়ি। 60 কেজি ভরের একজন ব্যক্তির এক পায়ের তলদেশের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। দুই পায়ে দাঁড়ানো অবস্থায় সে কি পরিমাণ চাপ অনুভব করবে? আচ্ছা, সো আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে চাপ বের করতে বলছে। চাপ মানে আমরা জানি কি? চাপ মানে হলো কি আমাদের F/A, অর্থাৎ বল বাই কি ক্ষেত্রফল, ঠিক আছে? এখন এখানে তাহলে বলটা কি? বলটা হলো আমরা যখন একটা লোক দাঁড়ায়, ঠিক আছে, একটা লোক যখন দাঁড়ায় তখন তার যে ওজনটা আছে, ওজনটাই দিয়েই কিন্তু সে কি করে, যার উপরে দাঁড়ায় আছে তার উপর কি করে, বল প্রয়োগ করে না? সো আমাদের বল মানে এইখানে বলতে গেলে কি আমাদের ওজন, আর ওজন মানে কি আমাদের mg। তাহলে ওর ওজন কত হবে? 60 × 9.8, ঠিক আছে নাকি? আচ্ছা, এবার আমাদেরকে ক্ষেত্রফল বলছে। ক্ষেত্রফল বলছে দেখছো কি, একটা পায়ের ক্ষেত্রফল কত? 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দুইটা পায়ের ক্ষেত্রফল কত হবে? দুইটা পায়ের ক্ষেত্রফল হবে 2 × 100, ঠিক না? এখন এটা আছে সেন্টিমিটার স্কোয়ার, এটাকে যদি মিটার স্কোয়ারে নেই তাহলে কি করতে হবে আমাদের? 10⁻⁻4 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত আসে? এটার অ্যান্সারটা আসে হলো, এইটা আসে হলো 0.02। তাহলে আমরা, আর এই মানটা কত আসে? এই মানটা আসে, এই মানটা আসে হলো 60 × 9.8, 588। সো আমরা কি করব তাহলে? আমাদের পি যদি বের করতে চাই, পি সমান সমান কি হবে? 588 ডিভাইডেড বাই কত? 0.02। তাহলে কত আসে? 0.02। এটা আসে হলো আমাদের 29,400। তাহলে বলের সরি, চাপের এককটা কি আমাদের? চাপের এককটা হলো আমাদের নিউটন মিটার ইনভার্স 2। তাহলে অ্যান্সার দেখি কোনটার সাথে মিল খাচ্ছে, বা এটাকে আমরা কি লিখতে পারি? 2.9 ইন্টু 10⁻, কত? 1 2 3 4, 10⁻4, ঠিক নাকি? সো আমাদের অ্যান্সার হলো খ নাম্বারটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? খ নাম্বারটা। দেখো বুঝতে পারছি নাকি এটা? একটু রেসপন্স করো মাঝে মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে আসো। ওকে, এবার সেকেন্ডটায় আসি। সেকেন্ডটা কি বলছে? কোনো বস্তুর ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স 3 এবং ভর 200 কেজি হলে এর আয়তন কত? আচ্ছা, এটা একটা সিম্পল ঘনত্বের কি ম্যাথ, ঠিক না? ঘনত্ব সমান সমান কি আমাদের? রো সমান সমান m/v। আমাদের কি দেওয়া আছে? m দেওয়া আছে, আর কি দেওয়া আছে? রো দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে হবে? ভি বের করতে হবে। তাহলে ভি সমান সমান কি? রো বাই এম। তাহলে রো এর মান হলো 1000, আর ভর হলো কত? 200। তাহলে আমাদের ভি এর মান আসছে কত? ভি এর মান আসছে, কি ভুল করে ফেললাম? আচ্ছা সরি, একটু ভুল করে ফেলছি, একটু ভুল করছি আমি সূত্রটা লেখায়, পুরোটা মুছে যাচ্ছে। আচ্ছা এটা দিয়ে নেই। আচ্ছা কি ছিল? রো সমান সমান m/v, আমরা ভি বের করব। তাহলে ভি সমান সমান কি হবে আমাদের? m/রো। আমি উল্টাটা লিখে ফেলছিলাম। সো আমাদের এম এর মান হলো তোমার কত? 200, আর রো এর মান হলো 1000। তাহলে আসে কত আমাদের? 0.2। তাহলে অ্যান্সার হলো কোনটা? ক নাম্বারটা, ঠিক আছে? তারপরে কি বলছে?
এটাও আরেকটা ঘনত্ব রিলেটেড ম্যাথ। এবার আমাদেরকে ঘনত্ব বের করতে বলছে, আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে ঘনত্ব সমান সমান কী হবে, m/v, ঠিক না? এম এর মান কত এখানে, এম এর মান হলো 10 আর ভি এর মান কত 0.5, তাহলে আমাদের আসতেছে কত 20, তাহলে এটার অ্যান্সার হলো 4 নম্বরটা। ওকে, ঠিক আছে। এইবার দেখো একটা ম্যাথ, এটা কি বলছে, এটা আমাদের এই যে প্লবতা রিলেটেড ম্যাথগুলো আর্কিমিডিসের সূত্রের, ঠিক না? আচ্ছা, তোমরা আসো তো সবাই নাকি? একটু কেউ রেসপন্স করো তো। ওকে, সবাই আসো, সবাই কি বুঝতে পারতাছি, সব কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, মিরাজ বা কেউ বলো একটু। আর রাদি কিছু বললা? আমার কথা শোনা যায়? হ্যালো? আমি তোমাদের কথা শুনতাছি না, তাহলে কি তোমরাও আমার কথা শুনতাছো না? ও, ও আচ্ছা, আই থিঙ্ক সাউন্ড কি কম? কেউ একটু গ্রুপটায় মেসেজ দাও তো যদি শোনা না যায়। কেন জানি তোমাদের কথা শুনতেছি না, এই নেটওয়ার্কের এই এক ঝামেলা অনলাইনে ক্লাসের। ওকে, আচ্ছা, রেকর্ড থাকবে যদি কোনো জায়গায় একটু শুনতে সমস্যা হয়। স্ক্রিন তো মনে হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, এবার কি বলছে, কর্কের ঘনত্ব হলো 0.25 ইন্টু 10⁻³ কেজি মিটার ইনভার্স 3 হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ পানির নিচে থাকবে। আচ্ছা দেখো, একটা বস্তুর কত অংশ পানিতে ডুবে যাবে সেটা নির্ভর করে তার ঘনত্বের উপর, ঠিক আছে, তার ঘনত্বের উপর। তাহলে কতটুকু অংশ ডুবে যাবে এটা যদি আমি এক্স ধরি, তাহলে এক্স সমান সমান হবে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই বস্তুটাকে যেই তরলে ডুবাচ্ছ তার ঘনত্ব ইন্টু কি 100%, ঠিক আছে। তো আমাদের দেখো তো এই তরলটার ঘনত্ব কত, 0.25 ইন্টু 10⁻, সরি, বস্তুটা যেটা কর্ক আছে, কর্কের ঘনত্ব কত 0.25 ইন্টু 10⁻³ আর আমাদের যে তরল হলো পানি, পানির ঘনত্ব কত 1000 ইন্টু কত 100%, তাহলে কত আসে আমাদের, এটা আসতেছে তোমার 25%, ঠিক নাকি? সো আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হলো ক নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এবার এর পরের অংশ একটা আছে, পরের একটা ম্যাথ আছে, সেইটা হলো কি আমাদের ওই যে এইচ গভীরতায় তরলের চাপের সূত্রটা, ঠিক নাকি? এইচ গভীরতায় তরলের চাপের সূত্রটা কি, এইচ সরি পি সমান সমান এইচ রো জি, ঠিক নাকি? আমি আগেরগুলো মুছে ফেলতেছি। ওকে, এইচ রো জি। সো আমাদের এইচ এর মান কত, এখানে কত বলছে যে 3 মিটার, তারপরে রো এর মান কত, পানির ঘনত্ব আমরা কত জানি, পানির ঘনত্ব হলো 1000 আর জি এর মান হলো 9.8, তাহলে এই মানটা কোনটা আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি এখন 3000 ইন্টু 9.8, তাহলে আসে কত 29,400, তাইলে এত কি হবে নিউটন এম ইনভার্স 2। তাহলে এটার অ্যান্সার কয় নাম্বারটা, অ্যান্সার হলো ক নাম্বারটা। আমরা যদি 10⁻⁴ নেই তাহলে 10⁻ কত হবে 4 আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এর পরেরটায় যদি আমি যাই এখন, কি বলছে, একটি
1 মিলিমিটার ব্যাসের তারে একটি 1 মিলিমিটার ব্যাসের তারে 98 নিউটন ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে? ওকে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখানে আগে আমরা ইনফরমেশনগুলো লিখে নেই। এখানে বলছে যে আমাদের যেই তারটা আছে তারের ব্যাস কত? 1 মিলিমিটার। ঠিক আছে, তারের ব্যাস কত? 1 মিলিমিটার। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 0.5 মিলিমিটার, অর্ধেক। 0.5 মিলিমিটার মানে কি? 0.5 ইন্টু 10⁻³ মিটার। এখন পীড়ন মানে আমরা কি জানি বলো তো? পীড়নকে তো কোনো কিছু দিয়ে প্রকাশ করে না, পীড়নের হলো পীড়নই লিখি। পীড়ন সমান সমান কি? F/A, ঠিক নাকি? তাহলে এফ এর মান এখানে বলছে কত? 98। আর এটা একটা কি? এটা একটা এই যে সিলিন্ডার আকৃতির তার না? তাহলে এর হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? πr²। তাইলে 98 ডিভাইডেড বাই কত? পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ স্কোয়ার। এইটার যেই মানটা আসে, মানটা প্রবাবলি খ নাম্বারটা আসবে। ঠিক আছে, সো এটার অ্যান্সার হলো খ নাম্বার। ওকে, এর পরের ম্যাথটা একটু দেখো সবাই। এইটা হলো আমাদের ওই যে তোমাদের সূত্রটার নাম জানি কি? পয়সনের সূত্র প্রবাবলি নাকি? আচ্ছা, সূত্রটা ছিল এই যে এটা, আমি নামটা ভুলে গেছি বিজ্ঞানীটার। F1/A1 সমান সমান কি? F2/A2, ঠিক নাকি? যে আমাদের একটা, তোমার মনে করো চাপ তরলের মধ্যে কি হয়? সমভাবে কি হয়? সব দিকে ছড়ায় পড়ে। ঠিক আছে, সো এই পিস্টনে আমাদের চাপের মান, এটা কিন্তু কি চাপের মান না? এটা হলো কি P1 চাপ, প্রথম পিস্টনে চাপ, আর এটা হলো কি P2 চাপ। এই চাপের মানটা কি হবে? সব সময় সমান হবে। ঠিক আছে, তুমি প্রথম পিস্টনে যেই চাপ দিবা, দ্বিতীয় পিস্টনে সেই চাপটাই রিটার্ন পাবা। আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা একটা দেখো বহু নির্বাচনী টাইপের, সো মানে মাল্টিপল চয়েস টাইপের আর কি। সো এখানে আর কি বলছে কি যে প্রথম পিস্টনে যদি আমরা 15 প্যাসকেল চাপ প্রয়োগ করা হয়, তাহলে দ্বিতীয় প্যাসকেলে কত চাপ পাওয়া যাবে এটা বলছে। এই যে দেখো, একটু আগে আমি কি কথাটা বললাম, যে চাপের মান দুই ক্ষেত্রে কি থাকে? সমান থাকে। তাহলে প্রথম পিস্টনে যদি আমাদের 15 প্যাসকেল চাপ প্রয়োগ করা হয়, তাহলে দ্বিতীয় পিস্টনেও কত চাপ পাওয়া যাবে? 15ই পাওয়া যাবে। কিন্তু এখানে বলছে কত? 30। তাইলে এটা কি ভুল। ঠিক আছে, এক নম্বরটা ভুল। তারপর সেকেন্ডটা কি? চাপ সর্বত্র ক্রিয়া করবে। হ্যাঁ, এটা মনে করো চাপটা কি করবে? এক তো পিস্টনের উপরে কাজ করবে, প্লাস আমাদের পাত্রের চতুর্দিকে কি এই চাপটা সব দিকে সমানভাবে কাজ করবে। সো চাপ সর্বত্র ক্রিয়া করবে। ঠিক আছে, দ্বিতীয় পাত্রের গায়ে চাপের মানটা কত? এই চাপের মানটা হলো আমরা প্রথম পিস্টনে যেই চাপটা দিব ওই চাপটাই। সো ওই চাপের পাত্রের গায়েও সেম চাপ হবে, পিস্টন 2-এর গায়েও কি হবে? সেম চাপই হবে। এই চাপটার মান কত? 15। তাহলে আমাদের অ্যান্সার কোনটা সঠিক? 2 আর 3। তাহলে এটা হলো গ নাম্বারটা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো, আচ্ছা হ্যাঁ, প্যাসকেলের সূত্র, আমি পয়সনের সূত্র বলছিলাম, সরি। আচ্ছা, তারপরে এখন বলছে আমাদের কি দ্বিতীয় পিস্টনে বলের মান কত হবে। আচ্ছা, তাহলে প্রথম পিস্টনে কি বলের মান দিয়ে দিছে ওরা? দিয়ে তো দেয় নাই, তার মানে মনে হয় আগেরটাই, আগের যে 15 এটাই ইউজ করতে হবে। তাহলে ধরো প্রথম পিস্টনে আমাদের বলের মান কত? 15। ঠিক আছে, প্রথম পিস্টনের দেখো এটা কি দিছে? এটা কিন্তু ব্যাস বলে দিছে। ঠিক আছে, আমি অনেক কিছু আঁকিঝুঁকি করে ফেলছি, তারা ওইগুলো একটু রিমুভ করি, আঁকিঝুঁকিগুলো রিমুভ করি। ডিলেট, ওকে।
আঁকি ঝুঁকিগুলো তো রিমুভ করলাম। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি প্যাসকেলের? F1/A1 সমান সমান কি F2/A2, ঠিক নাকি? তো আমাদের প্রথম পিস্টনে আমাদের বলের মান কত? 15। এইটা দেখো কি বলছে, ডি। ডি মানে আসলে এই যে পিস্টনটা একটা কিন্তু কীরকম পিস্টন, এটা আসলে এখানে বোঝা যাচ্ছে না, বাট এটা একটা কিন্তু কি গোলীয়, ঠিক আছে? মুখটা কিন্তু ওর ক্ষেত্রফলটা যেটা আছে এটা কিন্তু একটা কি বৃত্ত। সেই বৃত্তটার আমাদের কি বলে দিছে? আমাদের ব্যাস বলে দিছে। ডি সমান সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি কি পাই আর স্কোয়ার না? আর এর মান কত হবে প্রথমটার জন্য? আচ্ছা, প্রথমটার যদি সুন্দর করে লিখি তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত হবে? A1 সমান সমান পাই R1 স্কোয়ার। R1 এর মান কত হবে? এটার অর্ধেক, তার মানে কত? R1 মানে হলো 0.5 সেন্টিমিটার। তাহলে পাই ইন্টু কি 0.5 ইন্টু 10⁻⁻², আমাদের মিটারে নিতে হবে অবশ্যই। তাহলে ওইটার স্কোয়ার কত আসে? তাহলে মানটা আসে, আচ্ছা আমরা মান না বের করি, আমরা এইভাবেই রাখি, কারণ অনেক কিছু কাটাকাটি চলে যাবে, ঠিক না? সো পরীক্ষার হলে একটা ট্রাই করবা, ক্যালকুলেশন করতে কিন্তু অনেক সময় যায়। সো যদি দেখো যে সেম টাইপের জিনিসপাতি হবে, সেই ক্ষেত্রে তুমি ওদেরকে কি রেখে দিতে পারো যাতে কাটাকাটি চলে যায়, তখন তোমার আসলে আর ক্যালকুলেশনটা আগের মতো বেশি করে করা লাগবে না। তাহলে এটা কত আসে? এটারটা দেখো 2 এর অর্ধেক কত? 1। তাহলে 1 ইন্টু 10⁻⁻² স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, এটা যদি হয়, আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি, পরের পৃষ্ঠায় করব। এখন আমাদেরকে কি বের করতে হবে? F2টাকে বের করতে হবে। তাহলে F2 সমান সমান কি আসে? F2 সমান সমান আসে F1 ইন্টু A2 ডিভাইডেড বাই কি A1। তাহলে F1 এর মান কত? 15। A2 এর মান কত? A2 এর দেখো এদের মধ্যে কি কি কাটা চলে যায়? পাই কাটা চলে যায়। দেখো 10⁻⁻² আছে তার উপরে স্কোয়ার, এখানেও 10⁻⁻² আছে তার উপরে স্কোয়ার। সো এই জিনিস রাশিটাও কিন্তু কি চলে যাবে? কাটা চলে যাবে। সো উপরে থাকবে আমাদের শুধুমাত্র 1 স্কোয়ার, আর নিচে থাকবে আমাদের কি 0.5 স্কোয়ার। ঠিক আছে, আমি একটু শর্টকাট করে নিলাম। যদি এটা বুঝতে না পারো, একটুখানি ঠান্ডা মাথায় ভাবলেই আশা করি ক্যালকুলেশনটা বুঝে যাবা। তাহলে আমাদের হবে কত? 15 ডিভাইডেড বাই কত? 0.5 স্কোয়ার, তার মানে আসে হলো আমাদের 60 আসে। ঠিক আছে, এখন দেখো ওরা একটা কাজ করছে, ওরা আসলে F1 এর সাহায্যেই প্রকাশ করছে F2টাকে। তাহলে আমরা পাইলাম F2টা পাইলাম আসলে কত? 60। 60কে যদি 15 দিয়ে ভাগ দাও কত আসে? 4 আসে না? তাহলে অ্যাকচুয়ালি F1 এর কয় গুণ? 4 গুণ। তাহলে অ্যান্সারটা হলো 4 নাম্বারটা। ঠিক আছে, আশা করি এইটাও বুঝতে পারছো সবাই। ওকে, ওকে, এবার পরেরটা দেখো কি বলছে আমাদের। রো ইকুয়াল টু 800 কেজি মিটার ইনভার্স 3 হলে পাত্রের তলদেশের চাপ কত? এটা ওই যে আমাদের এইচ গভীরতায় তরলের চাপের সূত্রটা, তরলের চাপ, ঠিক নাকি? এই তরলের চাপ কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন দেখছি, ঠিক আছে? তরলের চাপটা, এই সূত্রটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমাদের পি এর মান বের করতে বলছে। দেখো উচ্চতা কত দিছে? 75 সেন্টিমিটার। তাহলে একে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। রো এর মান কত বলছে? 800, আর জি এর মান আমরা জানি 9.8। তাহলে অ্যান্সারটা আসবে গ নাম্বারটা। ঠিক আছে, ক্যালকুলেশন করলে হয়তো গ নাম্বারটা আসবে। ওকে, পরেরটা যাই তাহলে, পরের ম্যাথটা। ঠিক আছে, পরের ম্যাথটায় আমরা গেলাম। সো পরের ম্যাথটা বলছে কি একটি বিকারে 50 সিসি আয়তনের পানি আছে। আচ্ছা, পানিতে অদ্রবণীয় 0.2 কেজি ভরের একটি কঠিন বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বিকারের আয়তন
70 সিসি হয়, বস্তুটির ঘনত্ব কত হবে? ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো কাহিনীটা কি ঘটছে, প্রথমে একটা পানি ছিল, এই পানিটার আয়তন কত ছিল? 50 সিসি। ঠিক আছে, সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। ঠিক আছে, পরে যখন তুমি এইটার মধ্যে একটা কি দিছো, একটা বস্তুকে দিছো, যেই বস্তুটা আসলে পানিতে দ্রবীভূত হয় না, তার মানে বুঝাইছে যেমন আছে তেমনই থাকবে, তখন আয়তনটা বেড়ে কত হয়ে যায়? 70 সিসি হয়ে যায়। ঠিক আছে, সো আর্কিমিডিজের সূত্র থেকে আমরা জানি কি বলতো, যে আমাদের যখন একটা বস্তুকে আমরা মনে করো পানিতে ফেলি, তখন বস্তুটা কি কিছু পরিমাণ পানি অপসারিত করে। কি করে? কি পরিমাণ পানি অপসারিত করে বস্তুটা? তার আয়তনের সমান পানি অপসারিত করে। তার মানে আমরা বলতে পারি কি, আর্কিমিডিসের সূত্র থেকে অপসারিত পানির আয়তন, ঠিক আছে, অর্থাৎ পানির আয়তন যতটুকু চেঞ্জ হবে বা যতগুলা পানি পড়ে যাবে, এখানে যেহেতু জায়গা বেশি আছে, পানি পড়ে নাই, ধরো পানিটা জাস্ট উপরে উঠছে, ঠিক আছে, একটা তোমার যখনই একটা বস্তু দিছো, পানিটার আয়তন কি হয়েছে? আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে। আর যদি মনে করো যে এই পর্যন্তই পাত্র থাকতো, তাহলে পানিগুলো কি হতো? পড়ে যেত, ঠিক না? সো এই অপসারিত পানির আয়তন কিন্তু কার আয়তনের সমান? বস্তুর আয়তনের সমান। এখন দেখো তো পানির আয়তনের কতটুকু চেঞ্জ হয়েছে? আগে ছিল সেটা 70 সিসি, এখন সেটা কত হয়েছে? এখন সেটা হয়েছে এখন সেটা হয়েছে 50 সিসি। ঠিক আছে, সো আমাদের ডিফারেন্সটা কত? 20 সিসি। ওকে, সো আমাদের এই যে 20 সিসি, এইটাই হলো কি অপসারিত পানির আয়তন, বা এইটাই আমাদের কি বস্তুর আয়তন। ঠিক আছে, তাহলে বস্তুর ভর বলা আছে কত? 0.2, আর ওর আয়তন এখন পাইলাম কত? 20 সিসি। সিসি মানে দেখো 1 সেন্টিমিটার কিউব মানে হলো কি 10⁻⁻6 মিটার কিউব। ওই যে 1 সেন্টিমিটার সমান সমান কত? 10⁻⁻2 মিটার না? সো যদি 3টা সেন্টিমিটার থাকে, তাহলে কি হবে? আরও দুইবার কি করতে হবে? 10⁻⁻2 গুণ করতে হবে। সো আলটিমেটলি আসে কত? 10⁻⁻6। তাহলে আমাদের ইয়াটা হয় কত? অ্যান্সারটা আসবে মনে হয় ক নাম্বারটা। ঠিক আছে, সো অ্যান্সারটা হবে ক নাম্বার, সেটা হলো কত? 10,000। ওকে, ঠিক আছে। পরের ম্যাথটা দেখি তাহলে। সবাই আশা করি বুঝতে পারছো, কারো কোনো ডাউট থাকলে একটু বললো, যদিও আমি তোমাদের কথা কেন জানি শুনতে পারতেছিলাম না। সবাই কি শুনতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পারতেছে, আগে কেন জানি ভয়েস শুনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতেছো? একটু রেসপন্স করো। কোনোটা না বুঝলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ডাইরেক্ট আনমিউট করে বললো যে ভাইয়া এই জায়গাটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো, নাইলে তো আমি আসলে বুঝতে পারবো না, ঠিক না? আচ্ছা, তাহলে পরের ম্যাথটা কি বলছে? 78 গ্রাম ভরের এক খণ্ড লোহাকে পানিতে ছেড়ে দিলে তা কত নিউটন পানি অপসারণ করবে? আচ্ছা, তার মানে আমাদেরকে কি বের করতে বলছে? কত নিউটন পানি অপসারিত করবে মানে কি? অপসারিত পানির ওজন বের করতে বলছে, ঠিক না? আচ্ছা, সো অপসারিত পানির কি বের করতে বলছে? ওজন বের করতে বলছে। ওকে, এখন দেখো এইখানে একটা ইনফরমেশন ওদের দিয়ে দেওয়া লাগতো, বাট ওরা হয়তো দেয় নাই, অ্যান্সারে ডাইরেক্ট ওটা ধরে নিয়ে করছে। সেটা হলো কি লোহার ঘনত্বটা। ঠিক আছে, লোহার ঘনত্ব কত? 7,800। এটা মনে হয় তোমাদের মুখস্থ থাকার কথা নাকি? এরকম কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, যেমন পানির হলো কত? 1,000। তারপরে এরকম কি লোহার হলো এইটা। তারপর আরও কে কে জানি আছে, বরফের মনে হয় কত? বরফের মনে হয় 2,000 নাকি 2,100 এরকম। না না সরি, আমি উল্টা লিখতেছি, বরফ না, আর কি কি জানি ছিল। কেরোসিনের ছিল হলো 800, পানির 1,000, কেরোসিনের 800, এরকম আরও কয়েকটা আছে আই থিঙ্ক। এই কয়েকটা একটু ওই যে তারপরে তোমার মনে করো কি সীসার ছিল মনে হয়,
কয়েকটা একটু মনে রেখো, কাজে লাগবে, ঠিক আছে? সো দেখো, আর্কিমিডিসের সূত্র বা প্লবতার সূত্র থেকে আমরা জানি কি প্লবতা মানে কি, যেই পরিমাণ ওজন হারাবে, ঠিক আছে, ওইটা কিন্তু আমরা প্লবতা বলি। প্লবতাই কি অপসারিত পানির ওজনের সমান না? এই প্লবতার সূত্রটা কি ছিল? ভি রো জি, ঠিক নাকি? তাহলে রো মানে কি, রো হলো পানি, ঠিক আছে, পানির ঘনত্ব, ঠিক আছে। আর ভি হলো দুইজনের জন্যই সেম, অপসারিত পানির, এই যে একটু আগে দেখাইলাম, অপসারিত পানির আয়তন আর বস্তুর আয়তন কি সেম। তাহলে আমাদের জি এর মান তো আমাদের জানা, রো এর মানও জানা, তাহলে কার মানটা বের করতে হবে? আমাদেরকে হলো ভি এর মানটা বের করতে হবে। এখন ভি এর মানটাই হলো কি অপসারিত পানির আয়তন মানে কি বস্তুর আয়তনের সমান। তাহলে ভিটা কিভাবে বের করব? বস্তুর আমাদের ভর দেওয়া আছে আর ঘনত্ব মনে করো কি জানা। বস্তুর ভর দেওয়া আছে কত? 78 গ্রাম, তার মানে 78 ইন্টু 10⁻³ ওকে। আর তোমার আয়তন কত? 7800। তাহলে সরি, আয়তন না, ঘনত্ব। তাহলে আমাদের বস্তুর আয়তনটা কত আসে? বস্তুর আয়তনটা আসে, যদি হিসাব করি, 78 ইন্টু 10⁻³ আচ্ছা, এটা তো ডাইরেক্ট মনে বের করা যায় যদিও। আচ্ছা ওকে, 5 ইন্টু, আচ্ছা আমি এখানে লিখতেছি 5 ইন্টু 10⁻⁻5। তাহলে এত এর সাথে 1000 গুণ করব, তার সাথে 9.8 গুণ করব, তাইলেই আমরা অপসারিত পানির কি পেয়ে যাব? ওজনটা পেয়ে যাব। কত আসে? 0.098। তাহলে এটার অ্যান্সারটা কত? ঘ নাম্বারটা 0.098, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে আমাদের আর 3টার মতো আছে এই চ্যাপ্টারের ম্যাথগুলা। তাহলে দেখো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটুখানি খেয়াল করবা। তোমার ঘনত্ব থেকে আসে, ঠিক আছে, চাপ নির্ণয় করা রিলেটেড আসে, ওকে। পীড়নের থেকে 1-2টা দেয়, পীড়ন টাইপের জিনিসগুলো, পীড়ন, তারপরে বিকৃতি মনে করো, ঠিক আছে, পীড়ন বিকৃতি। দেন তোমার হলো কি প্লবতার যে সূত্রগুলো আছে, কতটুকু মনে করো কি আর্কিমিডিসের সূত্র, মেইনলি ছোট ছোটগুলো আসে, ঠিক আছে। তোমাদের এমসিকিউতে কখনোই বড় ম্যাথগুলো দিবে না, যেগুলো হয়তো তোমাদের গ ঘ টাইপের দিতে পারে, ওই ম্যাথগুলো কখনোই এমসিকিউতে দিবে না। এমসিকিউতে তোমাদের ছোটোখাটোই বের করতে দিবে, ঠিক আছে। সো জাস্ট এই টাইপগুলো একটু দেখে যাবা। আর্কিমিডিসের সূত্র আছে এই যে কতটুকু ভাসবে বা ডুববে, যেটা একটু আগে দেখাইলাম তোমাদের। তারপর প্লবতা নির্ণয় বা কতটুকু পানি অপসারিত হবে, অপসারিত পানির আয়তন বের করতে বলতে পারে, ওজন বের করতে বলতে পারে, ঠিক আছে, এই টাইপের গুলো। ওকে, এইবার আমাদের যেটা ওকে, এবার হলো আমরা এই ম্যাথটা দেখব। ওকে, তাহলে ম্যাথটা হলো কি বলছে, 200 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তু 800 kg/m³ তরলে 1/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসছে। বস্তুটির হারানো ওজন কত? আচ্ছা, বস্তুর হারানো ওজন কি? বস্তুর হারানো ওজন সমান সমান কি প্লবতা বলতে পারো, অথবা কি তোমার অপসারিত পানির ওজনও বলতে পারো। এখন দেখো, এই ক্ষেত্রে একটু কাহিনী আছে। এই বস্তুটা কিন্তু পানিতে কি পুরাপুরি কিন্তু ডুবে নাই। তাহলে ও যতটুকু পানি অপসারিত করছে তার আয়তন কিন্তু হবে কি
ওর কত অংশ ডুবে আছে, ওর মাত্র, সরি আমি চিত্রটা উল্টা এঁকালাইছি, ওকে, এই বস্তুটার জাস্ট মাত্র তোমার 3 ভাগ বাইরে আছে, ওকে যদি 4টা ভাগে ভাগ করি 3টা ভাগ পানির বাইরে আছে, আর একটা ভাগ কি আছে, একটা ভাগ পানির তলে আছে। তাহলে ওর কিন্তু যতটুকু পানি অপসরণ করছে সেই পানিটার আয়তন কি হবে, ওর আয়তনের কি 1/4, তার মানে ওর আয়তন কত 200, 200-র কত 1/4। আমাদের যতটুকু অংশ, ভালো করে শুনে নাও, এই জিনিসটা মাথায় ঢুকে নাও, তোমার এই যে প্লবতার সূত্র বা অপসারিত পানির যে ভি রো জি, ভিটা হলো বস্তুটার যতটুকু অংশ পানিতে নিমজ্জিত হয়েছে, ঠিক আছে, যতটুকু অংশ পানিতে নিমজ্জিত হয়েছে ওইটা হবে ভি। পুরা ভি বসায় দিও না, যেমন এইখানে তোমরা করতে পারো কি 200 পুরাই বসায় দিতে পারো, বাট 200 কিন্তু পুরা হবে না, জাস্ট ওর যতটুকু ডুবে আছে সেটা কত 1/4। কারণ ওর যতটুকু, দেখো ও যখন এতটুকু ডুববে এই জায়গাটা কি ও দখল করে নিল, এতটুকু পানি কি হবে, এতটুকু পানি বের হয়ে যাবে, অথবা পানিটা একটু উঁচা হবে, পানির এই যে মনে করো উচ্চতা কি হবে, বাড়বে। তো ও যতটুকু পানির তলে যাবে ততটুকুই শুধুমাত্র কি পানি অপসারিত হবে। তাইলে ভি এর মানটা কত পাইলাম আমরা, 1/4 ইন্টু 200 মানে কত 50 নাকি, হ্যাঁ 50, তাহলে 50 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাইলে আমাদের হারানো ওজন কত হবে, হারানো ওজন যদি আমরা বলি এই যে ভি রো জি, তাহলে হলো 50 ইন্টু 10⁻⁻6, যেহেতু সেন্টিমিটার কিউব আছে 1000 ইন্টু কি 9.8, তাহলে অ্যান্সারটা আসে কত আমাদের, অ্যান্সারটা এই যে দেখো ওরা বের করছে, আমি আর ক্যালকুলেটর চাপ দিলাম না, 0.392, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদেরকে বলছে কি উক্ত বস্তুর ঘনত্ব। আচ্ছা, তাহলে আমাদের বস্তুটার হ্যাঁ কার ঘনত্ব বলছে, বস্তুটার ঘনত্ব। আচ্ছা, বস্তুর ঘনত্ব তো দিয়েই দিছে, ও না না সরি, এটা তরলের ঘনত্ব দিছে। আচ্ছা, তরলের ঘনত্ব দিছে, আমাদেরকে কি বের করতে হবে, বস্তুর ঘনত্ব বের করতে হবে, ওকে। তাহলে বস্তুর আয়তন আমরা জানি, আয়তন সমান সমান কত, আয়তন হলো 200 সেন্টিমিটার কিউব, ওকে। আর বস্তুর ভর লাগবে আমাদের, ঠিক না, ভরটা কিভাবে বের করা যায়, এইটা ঠিক আছে, খ নাম্বার ঠিক আছে। অপসারিত পানির তরলের আয়তন কত 50 সেন্টিমিটার কিউব, আর এই অপশনটা অলরেডি ভুল আছে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ হলো কি আমরা একটু আগেই বের করলাম অপসারিত পানির ওজন হলো 0.92, ঠিক নাকি। এখন ক নাম্বারটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমাদের কি লাগবে, বস্তুর ভরটা লাগবে, ঠিক নাকি, আয়তন বের করতে গেলে। অথবা আরেকটা হলো কি, আয়তনটা জাস্ট জাস্ট আমাদের আয়তন দেওয়া আছে, ভর ছাড়া কি ইয়াটা বের করা পসিবল, ঘনত্বটা বের করা পসিবল, কারো কোনো আইডিয়া আছে এটা কিভাবে করা যেতে পারে, ঘনত্ব এমনি বুঝতেছি আমরা যে অপশন এটা হবে, যেহেতু একটা অপশন ভুল, বাট এটা কীভাবে করা যেতে পারে একটু থিঙ্ক করি। তাহলে দেখো, তাহলে আমাদের আয়তন দেওয়া আছে, আর এইখান থেকে আমরা কি কোনো ইনফরমেশন পাই, এখানে রো, আচ্ছা ঠিক আছে, আমরা এটা এইভাবে বের করতে পারি, না এটা কি ম্যাথটা কি ভুল আছে নাকি, তোমাদের মাথায় কোনো আইডিয়া আছে, এটা ভুলে গেলাম কেন, এটা তো মানে দেখছিলাম একটু আগে, ঘনত্বটা 200 কেজি মিটার ইনভার্স 3। আচ্ছা, এটা একটু পরে ব্যাক করতেছি, ঠিক আছে, একটু
একটু মাথায় চিন্তা আসুক, পরেরগুলো করতে থাকি। ওকে, এটা একটু ভাবতে থাকি, অনেকদিন এইগুলো অঙ্ক করা হয় না। আচ্ছা, ব্যারোমিটারে পারদ ব্যবহার করলে পারদ স্তম্ভের উচ্চতা কত হবে? আচ্ছা, তাহলে আচ্ছা আমাদের দেখো বায়ুর চাপ কত, বায়ুর চাপ হলো আমাদের 1101325। তাহলে ব্যারোমিটারে দিয়ে আমরা আসলে কি করি, বায়ুর চাপটাই মাপি, ঠিক নাকি? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপি। সো বায়ুর চাপটাকে যদি আমরা পারদের উচ্চতা দিয়ে মাপতে চাই, তাহলে আমাদের কত উচ্চতা লাগবে, এটাই আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে। অর্থাৎ ওই যে কোনো একটা তরলের, পারদ কি একটা তরল না, তরলের উচ্চতার সূত্র কি, পি সমান সমান এইচ রো জি। আমাদের এইচ এর মানটা কি করতে হবে, বের করতে হবে। পি এর মান তো আমাদের বলাই আছে 1011325, ঠিক আছে? সো এটা কিভাবে করা যায়, এটা আমরা করতে পারি। তাহলে এইচ এর মানটা বের করব, তাহলে আমরা পি কে কি দিয়ে ভাগ করব, রো জি দিয়ে ভাগ করব। তাহলে পি এর মান হলো 1011325, রো এর মান হলো কত, পারদের ঘনত্ব হলো 13600 ইন্টু 9.8, তাহলে মানটা আসে কত, 76, ঠিক আছে, 76 সেন্টিমিটার। ওকে, তারপরটা বলছে কি যে ব্যারোমিটারে গ্লিসারিন ব্যবহার করলে পারদ স্তম্ভের উচ্চতা কত হবে। ওকে, এইবার জাস্ট এইখানে সেম জিনিস, জাস্ট আমরা পারদ ইউজ না করে কি ইউজ করব, গ্লিসারিন ইউজ করব। তাহলে গ্লিসারিন কত, 1260, ঠিক আছে? সো 1260 যদি হয়, তাহলে আমাদের ক্যালকুলেটরে চাপলে মানটা কত আসে, দাঁড়াও একটু চেপে দেখি কত আসে মানটা। মানটা আসে তোমার তাহলে 8 মিটার, ঠিক আছে? তাহলে 8.205। ওকে, তাহলে এইটাও আমাদের হয়ে গেল। দেখো এটার অ্যান্সারটা তাহলে কোনটা হবে, ক নাম্বার, যেহেতু আমাদের সেন্টিমিটারে রাখছে, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, ক নাম্বারটা হবে। ওকে, এবার আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা হলো আমাদের কত, লোহার ঘনত্ব দেওয়া আছে, এর আপেক্ষিক গুরুত্ব বের করতে বলছে, ঠিক আছে? এটাই আমাদেরকে কি বের করতে বলছে, আপেক্ষিক গুরুত্ব। দেখো আপেক্ষিক গুরুত্ব মানে কি, আপেক্ষিক গুরুত্ব হলো তোমার একটা পদার্থ পানি অপেক্ষা, ঠিক আছে, একটা পদার্থ 4 ডিগ্রি সেলসিয়াসের পানি অপেক্ষা কত ভারী, ঠিক আছে? এইটা মিন করা হলো আমাদের আপেক্ষিক গুরুত্ব দ্বারা, যে আমাদের একটা পদার্থ 4 ডিগ্রি সেলসিয়াসের পানি অপেক্ষা কত গুণ ভারী। আচ্ছা, একটুখানি দাঁড়াও তো, আমার একটু একটা কল আসছে, জাস্ট 1 মিনিট, আমি কলটা কেটে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো লোহার ঘনত্ব, আচ্ছা তাহলে আপেক্ষিক গুরুত্বের সূত্রটা যদি আমি বলি, আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস মানে হবে আমাদের বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াসের পানির ঘনত্ব। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের পানির ঘনত্ব কত, 1000, আর আমাদের লোহার ঘনত্ব কত, 7800। তাহলে এটার অ্যান্সারটা আসবে কত, 7.8, ঠিক আছে? সো এটার অ্যান্সারটা আসবে হলো 7.8। তার মানে আপেক্ষিক গুরুত্ব যদি বের করতে বলো, তুমি কি করবা, ওই পদার্থের ঘনত্বটাকে কি করবা, পানির ঘনত্ব দিয়ে কি করবা, ভাগ করে দিবা, তাহলেই তুমি কি পেয়ে যাবা, আপেক্ষিক গুরুত্বটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এখন আমাদের এইটা বাকি ছিল একটা, এইটা এইটা তো আমাদের যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইটা দিয়ে কি আদৌ কোনোভাবে বের করা যায়, এটা বস্তুর ঘনত্ব। আচ্ছা আমরা একটু অ্যানালাইসিস করি। আমার মনে হচ্ছে যে এটা আসলে যেই ইনফরমেশন দেওয়া আছে তা দিয়ে আসলে বের করা পসিবল না। আমাদের আয়তন দেওয়া আছে হলো কত,
200 সেন্টিমিটার কিউব। এখানে জাস্ট আমাদের ইনফরমেশনটা যেটা দেওয়া আছে এটা হলো কতটুকু পানি অপসারিত হবে। এইটার সাথে আমাদের ঘনত্ব বের করার কোনো ওয়ে কি আছে? আর এক্সট্রা ইনফরমেশনও তো দেওয়া নাই। তোমাদের মাথায় কোনো আইডিয়া আছে? আমার মনে হচ্ছে এটা আসলে জাস্ট এইভাবে দেখে আসলে বের করা পসিবল না। আমাদের আইদার অন্য একটা কোনো ইনফরমেশন দেওয়া থাকতে হবে, অথবা আরেকটা ইনফরমেশন লাগবেই মাস্ট। হ্যাঁ বলো তাহলে, বলো তো দেখি আইডিয়াটা বলো। ভাই বস্তুর ঘনত্ব বা তরলের ঘনত্ব ইকুয়াল টু 1/4 এইভাবে করলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডিয়া দিচ্ছ ঠিকই তো। আমরা তো না না 1/4, হ্যাঁ হ্যাঁ 1/4 হবে, ঠিক আছে। আচ্ছা আমরা যে এটা পড়লাম এইটাই আর কি, এই যে এই সূত্রটা মাথা থেকে বের হয়ে গেছিল আমার, ওই জন্য পড়লাম। পাচ্ছি না কেন ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, ওই যে একটু আগে যেই ম্যাথটা করলাম আমরা ওইটাই আসলে তোমাদের যে দেখাইলাম আমি, যে কতটুকু ডুবে যাবে ওইটা যদি বলি, কত পার্সেন্ট ডুবে যাবে, ওইটা হলো আমাদের কি বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই কি পানির ঘনত্ব ইন্টু কত 100% ছিল। তাহলে 1/4 অংশ ওর ডুবে গেছে, আয়তন ডুবে গেছে মানে কি ওর 25% ডুবে গেছে, ঠিক নাকি? সো আমাদের এখান থেকে যদি আমরা রোটা বের করতে চাই, তাহলে রোটা দেখো তো পার্সেন্ট পার্সেন্ট কাটা চলে যায়, তাহলে রোটা হবে আমাদের 0.25 ইন্টু পানির আয়তন নাকি। তাহলে পানির আয়তন কত 1000, তাহলে এটা অ্যান্সারটা আসবে কত 250 আসে নাকি। তাহলে তো এটাও তো ভুল আছে, ঠিক না? এই ইনফরমেশনটাও তো তাহলে ভুল আছে। ভাইয়া এখানে হবে কেরোসিনের ঘনত্ব তখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে কেরোসিন যদি হয় তাহলে সরি, পুরাটাই ডিলিট হয়ে যায় ভাই। আচ্ছা আবার একবার দেখি আমরা। ওকে, তাহলে 1/4 এটা হলো আমাদের রোটা বের করব, আর এটা আমাদের কত 800, ঠিক নাকি? তাহলে আমাদের রো এর মান হলো এই যে 1/4 ইন্টু কত হবে 800, তাহলে 200, ঠিক আছে। তাইলে এটা ঠিকই আছে 200 এটা। সো এই সূত্রটা ওই যে, আচ্ছা তাহলে ওই সূত্রটা কোথায় আসলে লিখছিলাম, আচ্ছা ওই সূত্রটা প্রবাবলি মুছে ফেলছি। তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখবা, যে ওই যে বলছিলাম যে কত অংশ ডুবে যাবে, এইটা দিয়ে আমরা কিন্তু ঘনত্ব বের করতে পারি, ঠিক আছে। W/WL ইন্টু কত 100%। সো এই টাইপের যদি থাকে যে লাইক তোমার মনে করো যে জাস্ট কি দেওয়া আছে কত অংশ ডুবে যাওয়া আছে ওইটা দিয়ে, তাহলে তোমার আসলে ভরটা লাগবে না। ভর ছাড়াই কিন্তু আমরা কি করতে পারি বস্তুর ঘনত্বটা বের করে ফেলতে পারি। সো এই ম্যাথটা একটু ভালোই ট্রিকি ছিল, ধরতে পারি নাই কারণ এই টাইপের ম্যাথগুলো অনেক দিন থেকে করাই হয় না, ক্লাস 10-এর ম্যাথ। আচ্ছা, সো মোটামুটি দেখো তাহলে আমরা যে টপিকগুলো, আমি টপিকগুলো একটা জায়গায় লিখছিলাম, এই কয়টা টপিকের মধ্যে থেকেই কিন্তু ম্যাথগুলো ছিল, ঠিক নাকি? আমি আরেকটা যেটা নতুন, এটা হয়তো তোমরা বইয়ের মধ্যে নাও থাকতে পারে, আপেক্ষিক গুরুত্ব কি তোমাদের বইয়ে দেওয়া আছে? হ্যালো, কেউ একজন একটু অ্যান্সার করো, আপেক্ষিক গুরুত্বটা কি বইয়ে দেওয়া আছে? হ্যালো,
আচ্ছা যদি না দেওয়া থাকে তাহলে তো না ভাইয়া। আচ্ছা তাহলে এই যে জাস্ট এটা মনে রাখবা যে আপেক্ষিক গুরুত্ব মানে কি, পানির তুলনায়, ঠিক আছে, পানির তুলনায় কত গুণ ভারী, ঠিক আছে, পানির চেয়ে কত ভারী, সেটা আমরা কিভাবে বের করতে পারি, জাস্ট বস্তুর যে ঘনত্বটা আছে সেটাকে আমরা কি করব, পানির ঘনত্ব দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো, যেই রাশিটা পাবো সেটাই আমাদের কি আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। সো আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো এরপরে নেক্সট ক্লাসে আমরা তোমার হলো কি পরের চ্যাপ্টার কোনটা, পরের মনে হয় তোমরা আমাকে বলছিলা কয় নাম্বার চ্যাপ্টার, পরের ক্লাসে আমরা চ্যাপ্টার 9, ঠিক আছে, চ্যাপ্টার 9 কি তোমাদের, চ্যাপ্টার 9 এর নামটা কি, স্থির তড়িৎ নাকি আলোর প্রতিসরণ ভাই। আলোর প্রতিসরণ, আচ্ছা তাহলে ওই চ্যাপ্টার ওই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ওটা মানে আলোর প্রতিসরণাঙ্কটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে অনেক সমস্যা হয়। সো ওই টপিকটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। সো তোমাদের পরের এমসিকিউ ক্লাসটা কালকেই দিব ইনশাল্লাহ, দেখি তো কালকে 9:30 হয়তো থাকবে, এই টাইমে তো আশা করি সবাই মোটামুটি ফ্রি থাকো, ঠিক না। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাক তাহলে, তাহলে নেক্সট ক্লাস কালকে হয়তো দেখা হবে তাহলে তোমাদের সাথে আবার। সো আল্লাহ হাফেজ।